প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর আইসিটি ক্লাস নেব। তোমরা একটু লক্ষ্য করো, আমি একটু স্ক্রিনে দেখাচ্ছি তোমাদেরকে। দেখা যাচ্ছে না মনে হচ্ছে? পুরো গ্রুপটা দেখা যাচ্ছে? তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করতেছো। তো আমি যে বিষয়ের উপরে আজকে তোমাদের ক্লাস নেব সেটি তথ্য যোগাযোগ প্রযুক্তি। তোমরা জানো, যদিও তোমরা সহজ মনে করো, তাহলে আসলে কিন্তু এত সহজ নয়, কারণ তথ্য যোগাযোগ প্রযুক্তি ডিভাইসগুলি দিন দিন কিন্তু আপডেট হচ্ছে এবং নতুন নতুন ডিভাইস কিন্তু এই বিশ্বে আবিষ্কৃত হচ্ছে, যা আমাদের অজানা। তাই আমাদেরকে জানতে হলে অবশ্যই কিন্তু আমাদেরকে এই বিষয় সম্পর্কে খোঁজখবর রাখতে হবে। এবং তোমরা জানো, যদিও নবম এবং দশম শ্রেণীতে তথ্য যোগাযোগ প্রযুক্তি 50 মার্কে পরীক্ষা হবে, 25 বহু নির্বাচনী আর 25 ব্যবহারিক। এবং তোমরা জানো এই ব্যবহারিক বহু নির্বাচনী তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো এবং 25 পেতে পারো, তাহলে তোমাদের এই ক্লাস পাওয়ার সম্ভাবনা থাকে। আর এক্ষেত্রে তোমরা বহু নির্বাচনী খারাপ করো, তাহলে কিন্তু এই ক্লাস পাওয়ার সম্ভাবনা কম থাকে। এতে আসলে কঠিন কিছু নয়, আমরা যদি একটু মনোযোগী করি, একটু রিভিশন দিই, তাহলে কিন্তু এই বিষয় কম্পালসারি বিষয়ে ক্লাস করা এত কঠিন বিষয় নয়, কঠিন কিছু নয়। তো জাস্ট আমাদেরকে সময় দিতে হবে আর একটু বুঝতে হবে। আসলে এটা একটা মজার সাবজেক্ট বটে। তুমি এই সাবজেক্টে যতই পড়বে, যত অধ্যয়ন করবে, ততই শিখবে এবং ততই তুমি তোমার ডিভাইসগুলি, তোমার বিশ্বের নিত্য নতুন প্রযুক্তিগুলি সম্পর্কে তুমি জানতে পারবে। তো আশা আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা পড়াবো, তুমি তথ্য প্রযুক্তি তোমাদেরকে 100 তথ্য প্রযুক্তি সম্পর্কে বলবো। যদি তোমরা আগে জানো, লার্নিং বাংলাদেশ সম্পর্কে বলবো এবং কমার্স বাংলাদেশ সম্পর্কে বলবো। বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি প্রভাব, সামাজিক ক্ষেত্রে আইসিটি, এটা নিয়ে আমি ছোট্ট আলোচনা করবো। পরবর্তীতে আমি তোমাদের পরবর্তী ক্লাস আগে চলে যাবো, অর্থাৎ দ্বিতীয় যে সাবধান আছে সেটাতে আমি চলে যাবো। এখানে আমি আজকে বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করতে চেষ্টা করতেছি, যে তোমাদের যদি মনোযোগ থাকে। এখন আসলে আমি যে আলোচনা করবো সেটি 21 শতক। তোমরা জানো যে 21 শতকের তথ্য যোগাযোগ প্রযুক্তি, 21 শতকের তথ্য যোগাযোগ প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তির উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল। অর্থাৎ শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব আজ এই প্রযুক্তির উপর নির্ভরশীল। যেমন তারা কঠিন কঠিন কাজগুলি, তারা আজকে এই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সম্পন্ন করছে। যেমন তুমি ব্যাংকে গেলে দেখতে পারবে, আগে যেখানে ব্যাংকের লম্বা লাইন ভিড় ছিল, অনেক সময় ব্যাংক তো, এখন কিন্তু সেটা আর হয় না। এখন কম্পিউটারের মাধ্যমে তাদের সফটওয়্যার পুষ্টি দিলে সাথে সাথে তোমাদের কাজগুলি সম্পন্ন করে দিতেছে। এতে তোমার সময়, অর্থ, শ্রম সবগুলো বেঁচে যাচ্ছে। তারপরে দেখতে পারবে যে এখন আমরা যে ঘরে বসে আছি, আমরা এই তোমাদের কাজগুলি দিচ্ছি অনলাইনে, এবং সেই কাজগুলিও আজকে ডিজিটাল প্রযুক্তির কারণে দেখা সম্ভব হয়েছে। যদি এই প্রযুক্তিটা না থাকতো তাহলে কিন্তু সেটা সম্ভব হতো না। তো তোমরা জানো যে এই কম্পিউটার লন্ডন বিদ্যুৎ জাদুঘরে যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম তৈরি করেছিল 1991 সালে চার্লস ব্যাবেজ। উনি দুটি ইঞ্জিন তৈরি করেছে, হচ্ছে অ্যানালিটিক্যাল আর আরেকটা হচ্ছে ডিফারেন্স। তো উনি তো ওনার ঠিকঠাক কিন্তু বাস্তবায়ন করে যেতে পারবেন, তবে উনি কিছু সূত্র তৈরি করেছেন। সেই সূত্র আমাদের কিন্তু আজকে আধুনিক কম্পিউটার সৃষ্টি। এই সূত্রগুলো হচ্ছে কি? সূত্রগুলো হচ্ছে এটাই যে প্রত্যেক যন্ত্রের একটি প্রসেসিং থাকবে ইনপুট, থাকবে আউটপুট। এই তিনটি বিষয় থাকবে, একটি প্রসেসিং ইউনিট, একটি ইনপুট ইউনিট আর একটি আউটপুট ইউনিট। তিনি এই সূত্রটি তৈরি করে গেছে। আজকে তার সূত্র আলোকে কিন্তু আজকে আধুনিক কম্পিউটার। আর আধুনিক কম্পিউটার মানে আধুনিক বিশ্ব,
মানে আধুনিক বিশ্ব মানে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারতেছি, লেনদেন করতে পারতেছি, অর্থাৎ সব কিছু আজকে আমরা প্রযুক্তির মধ্যে করতে সক্ষম হচ্ছি। যেমন ধর একটা ফ্যাক্টরিতে যদি 1000 শ্রমিক থাকে বা 1 লক্ষ শ্রমিক থাকে, এদের বেতন দিতে অনেক সময় লাগে। এখন কোম্পানির মাধ্যমে এই নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করে এখন কিন্তু এই এটা একটা শ্রমিকের হিসাব নিকাশ করা খুব বেশি দরকার। তোমরা জানো এই কাজটি কিন্তু কম্পিউটার কারণে শুরু হয়েছে। আজকে আমাদের এই প্রযুক্তিগুলি শিখতে হলে আমাদেরকে বিদগ্ধ হবে এই সম্পর্কে জানতে হবে এবং পুস্তক রাখতে হবে। এবং আমাদের আইসিটি নাম আমাদের দশম যে বইটি আছে এখানে কিন্তু অনেক বিষয় সম্পর্কে আলোচিত হয়েছে এবং দেওয়ার পর এই বইতে অনেক কিছু পেয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই বইতে তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। তারপরে ডিভাইস সম্পর্কে, ডিভাইসের সংগঠন সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। তারপর ভাইরাস সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, ডিভাইস সম্পর্কে দেওয়া হয়েছে। তারপর বিভিন্ন সফটওয়্যার যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। গ্রাফিক সফটওয়্যার যেমন ধরো ইলাস্ট্রেটর, তারপরে অ্যাডোব মিডিয়া, তারপরে ফটোশপ ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তো অ্যাডোব মিডিয়া এটা আসলে কি রেটিং সফটওয়্যার, দেখো এটা আমরা সাধারণত পিডিএফ সফটওয়্যার বলে থাকি। তারপরে আমাদের প্র্যাকটিক্যাল কিছু ধারণা দেওয়া হচ্ছে যেগুলো আমরা বইটা এখন করে দিই। তো একই সাথে নিয়ে আমি যদি আলোচনা করতে যাই তাহলে তোমাদের যে একই সাথে সম্পর্কে কিছু প্রশ্ন তোমাদেরকে আজকে দিব। সেটা হচ্ছে যে একই শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। তোমরা জানো আমি করে দেখতে পাচ্ছ 21 শতকের সম্পদ কিন্তু জ্ঞান বলা আছে। তুমি যত বেশি জ্ঞান লাভ করবে তত বেশি প্রযুক্তি সম্পর্কে জানবে। যদি তারপরে হচ্ছে বর্তমান বিশ্বের মূল সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। বর্তমান বিশ্বের মূল সম্পদ কি বলে? সাধারণ মানুষ। 21 শতাব্দীতে যে জার্মানি চলেছে, 21 শতাব্দীতে যে দুটি জার্মান সেটা হচ্ছে গ্লোবালাইজেশন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। দুটি হচ্ছে ধারণা, কারণ বিশ্ব এবং আন্তর্জাতিক। বিশ্বের চালিকা শক্তি হলো জ্ঞান ভিত্তিক সমাজ। বিশ্বের মূল চালিকা শক্তি হলো কি? জ্ঞান ভিত্তিক সমাজ। তার মধ্যে নতুন বিশ্বের অলিখিত নিয়ম হলো আন্তর্জাতিক। নতুন বিশ্বের যে অলিখিত নিয়ম সেটি হচ্ছে আন্তর্জাতিক। যন্ত্র আবিষ্কারের পর গতিশীলতা আস্তে আস্তে কমে গেছে। কারণ এই যন্ত্র আবিষ্কারের কারণে আজকে প্রকৃতির উপরে যে গতিশীলতা সেটি কিন্তু আস্তে আস্তে কমে গেছে। আধুনিক বিশ্বের সম্পদ হচ্ছে তথ্য। আধুনিক বিশ্বের সম্পদ তথ্য, তথ্য জানা, কোনো কিছু জানা, জ্ঞান। তো তোমরা এখানে আমি যে কথাগুলো বলছি এগুলো তো পরীক্ষা আসার সম্ভাবনা আছে। তোমরা পরীক্ষা এগুলো কিন্তু তাহলে আমি আবার বলছি লার্নিং ও বাংলা। আমি তোমাদেরকে লার্নিং সম্পর্কে একটা ধারণা দেব। লার্নিং সম্পর্কে একটা ধারণা দেব। কি মানে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স ভাবে আমরা যে শিক্ষাদান করে থাকি তাকে সাধারণত লার্নিং বলে। যেমন আমরা এখন এই যে কম্পিউটার ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি এবং মাধ্যমিক সফটওয়্যার জুম অ্যাপস ব্যবহার করে যে ক্লাসগুলো তোমাদের সামনে দিচ্ছি, তোমরা দেখতেছো, কষ্ট করতেছো, আমরা উত্তর দিচ্ছি। এই যে আমাদের মধ্যে যে কথোপকথন ক্লাস নেওয়ার প্রক্রিয়াটা, যে ইউটিউবের প্রক্রিয়া, এটা কিন্তু লার্নিং প্রক্রিয়া, এটা লার্নিং। অর্থাৎ ইলেকট্রনিক্স ক্লাস আমরা তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। এই সম্পর্কে আমি যদি তোমাদেরকে আরো বলি সেটা হচ্ছে ইলার্নিং সম্পর্কে তোমাদেরকে আরো যদি আমি বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা তোমাদের বইয়ে পৃষ্ঠায় যেমন ইলার্নিং শব্দটি ইলেকট্রনিক্স লার্নিং আমি আগে বলেছি, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ।
পাঠদান করার জন্য যেমন ধরো সিডি রোম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল এবং ইন্টারনেট ব্যবহার করে আমরা যে পাঠদান প্রক্রিয়া অব্যাহত রাখি বা কার্যক্রম চালাই এটাকে সাধারণত লার্নিং বলে। তারপরে আমরা আরো এখানে আরেকটা শব্দ ই গভর্নেন্স, শাসন ব্যবস্থার প্রক্রিয়া। শাসন ব্যবস্থার প্রক্রিয়া ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতি প্রয়োগ হচ্ছে ই গভর্নেন্স। ই গভর্নেন্স এটা হচ্ছে শাসন ব্যবস্থা। তারপর আমি আরো বলবো ই সার্ভিস, ইলেকট্রনিক্স পদ্ধতিতে সেবা প্রদান প্রক্রিয়াকে আমরা ই সার্ভিস বলবো। এই যে ইলেকট্রনিক্স পদ্ধতিতে লেনদেন করা হয়ে থাকে যে সেবা দানের প্রক্রিয়া এটাকে আমরা ই সার্ভিস বলবো। ই কমার্স, ইলেকট্রনিক্স পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করার পদ্ধতি হচ্ছে ই কমার্স। এখানে আরেকটা কথা বলে রাখি, 2011 এবং 2012 সালে বাংলাদেশে ধীরে ধীরে ই কমার্সের প্রসার ঘটে। 2011 এবং 2012 এখানে 2011 এবং 12 থেকে তোমাদের পরীক্ষা থাকে। তোমাদের পরীক্ষা কিন্তু এই বিষয়গুলি থাকে, যেহেতু এটি একটি বহু নির্বাচনী, আমি তোমাদেরকে বহু নির্বাচনী আকারে দিচ্ছি। তারপরে হচ্ছে তোমরা জানো সামাজিক ওয়েবসাইট থেকে সামাজিক বর্তমান ইন্টারনেট ব্যবহার করে ইমেল, মোবাইল ফোন, মেসেজিং, ব্লগিং, সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম সমূহ ব্যবহার করে আমরা একে অপরের সাথে যে তথ্য বিনিময় করে থাকি, একে অপরের সাথে যে তথ্য বিনিময় করে থাকি আমরা সাধারণত সেই সফটওয়্যারগুলিতে সামাজিক ওয়েবসাইট করে থাকি। যেমন জনপ্রিয় হচ্ছে টুইটার, ফেসবুক, এগুলি হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। এবং তোমরা তোমাদের হাতে মোবাইলে আরো বিভিন্ন ধরনের জনপ্রিয় ওয়েবসাইট আছে যেগুলি ব্যবহার করে তোমরা সামাজিক ওয়েবসাইট করে থাকো। তারপরে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলতে গেলে আমি একটুখানি বলবো, সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বলতে আইসিটি ব্যবহার করে গড়ে তোলা আধুনিক বাংলাদেশকে বোঝানো হয়। এটি রূপকল্প বাস্তবায়নের জন্য সরকার 60টি সুনির্দিষ্ট প্রক্রিয়া বাস্তবায়ন করছে। কয়টি? 60টি সুনির্দিষ্ট প্রক্রিয়া বাস্তবায়ন করেছে এবং সুনির্দিষ্ট গুরুত্ব দিয়েছে সরকার। মানব সম্পদ উন্নয়ন 1, জনগণের সম্পৃক্ততা 2, সিভিল সার্ভিস এবং দৈনন্দিন জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এই কাজগুলি কিন্তু করেছে। যেমন এই 60টি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আসো আমরা আরো কিছু প্রশ্ন তোমাদের সামনে করব, সেটা হচ্ছে আমি তোমাদেরকে যে ই কমার্সের যে ভাষাগুলি আমি বলবো সেটা হচ্ছে যে গত ক্লাসে আমি তোমাদেরকে কিছু কথা বলেছিলাম যে ওয়ার্ড ইজ নট এগুলো তোমাদের গত ক্লাসে আসছে। দেশের প্রথম সেবা শুরু হলো ইপসি মানে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক ভাবে পুঁজি, যেমন 88 এর মধ্যে এই সেবা পেতে ইপসি ব্যবহার করা হয়। তার হচ্ছে বর্তমান দেশে সিরিজের সংখ্যা হচ্ছে 15টি। নিরাপদ এবং দ্রুত কম সময়ে টাকা পাঠানোর জন্য এমপিএস ব্যবহার করে। এটা হচ্ছে এমপিএস ই-কমার্স, এমপিএস নিরাপদ এবং দ্রুতভাবে টাকা প্রদান করার জন্য ইলেকট্রনিক্স মানি ট্রান্সফার সিস্টেম। ঘরে বসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ আমরা নিয়ে থাকি, এটাকে আমরা সাধারণত বলি টেলিমেডিসিন। অর্থাৎ ঘরে বসে আমরা দূর দেশে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকি টেলিমেডিসিনের মাধ্যমে। তারপর ই-স্বাস্থ্য সেবা মাধ্যমে আমরা মোবাইল ফোন ব্যবহার করে কিন্তু এই কাজগুলি সম্পন্ন করতে পারি। তারপর দেশে আরো কিছু কিছু সেবা যুক্ত হয়েছে, যেমন রেলওয়ে টিকিট কাটার জন্য ই-টিকেটিং সেবা যুক্ত হয়েছে, বিমানের টিকিট কাটার জন্য, যেমন ঘরে বসে বাসের টিকিট কাটার জন্য এই সেবাগুলি এখন যুক্ত হয়েছে। তাহলে প্রতিদিন নিত্য নতুন সেবাগুলি যুক্ত হচ্ছে। এই সেবাগুলি সম্পর্কে আমরা জানতে হলে অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কি করতে হবে, ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে। প্রতিদিন কিন্তু যন্ত্রপাতির আপডেট হচ্ছে এবং এই যন্ত্রপাতি সম্পর্কে বিশেষ সম্পর্কে জ্ঞান রাখতে হলে আমাদেরকে প্রতিদিন এই বিষয় সম্পর্কে ভালোভাবে পড়াশোনা করতে হবে। তারপরে আমি তোমাদেরকে আরেকটি বলবো, সেটা হচ্ছে আমাদের আজকের বিষয় অনুযায়ী আমি চেষ্টা করব যে এই বিষয় বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি, বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি এখন ব্যাপকভাবে প্রসার লাভ করেছে। কারণ এখন তুমি কোনো একটা চাকরি নিতে গেলে, জব করতে গেলে কম্পিউটার অবশ্যই তোমার কাছে কম্পিউটার লিটারেচার, কম্পিউটার জ্ঞান সাইজ, তোমার কম্পিউটার জানা আছে। কারণ এখন প্রত্যেকটা অফিসে সব জায়গায় কম্পিউটার জ্ঞান কিন্তু বাধ্যতামূলক, কম্পিউটার অবশ্যই
শিখতে হবে। তাহলে এটা হচ্ছে কর্মক্ষেত্রে বেলা, এবং তুমি ঘরে বসেও কিন্তু এই ঘরে বসে অফিসের কাজ করতে পারো। তবে এটাকে আমরা ভার্চুয়াল বলে থাকি, কর্মক্ষেত্রে ঘরে বসে অফিসের কাজ সম্পন্ন করা। এবং তুমি ঘরে বসে এই যে আমরা আউটসোর্সিং করে থাকি, আউটসোর্সিং ঘরে বসে তুমি করতে পারো, টাকা উপার্জন করতে পারো, যদি তোমার সেগুলি জানা থাকে। তো ডিজিটাল বাংলাদেশের মানুষ মানে এটা আধুনিক কালের একটি প্রক্রিয়া। আধুনিক কালে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ করতে সময়সীমা নির্ধারণ করেছে। বিষয় কি? তারপরে হচ্ছে ইউনিয়ন ইনফরমেশন সেন্টারের সাথে যোগাযোগ করা হয়েছে। এটা এমনকি সরকার মুনিসিপালিটি থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত এই ডিজিটাল সার্ভিসের মাধ্যমে যোগাযোগ করতেছে এই সেবার মাধ্যমে। তারপরে আসো আমরা এখন তোমাদেরকে ক্লাস করব হচ্ছে আমি তোমাদেরকে আরেকটু ধারণা দিয়েছি আমাদের বইয়ে প্রথম পেজে তোমরা যেমন ধারণা গুরুত্বপূর্ণ তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যেসব ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণভাবে অবদান রেখেছে তাদের নাম চার্লস ব্যাবেজ, যিনি আধুনিক কম্পিউটারের সূত্র তৈরি করেছেন। চার্লস ব্যাবেজ যাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। তারপর অ্যাডা লাভলেস, যিনি অ্যালগরিদম বা প্রোগ্রামিং তৈরি করেছেন, পৃথিবীর প্রথম প্রোগ্রামিং এর রচয়িতা। তারপর আসো জগদীশ চন্দ্র বসু, যিনি বিনা তারের বেতার তৈরি করেছেন বা রেডিও তৈরি করেছেন। তারপর হচ্ছে রেমন্ড সেমুয়েল টমলিনসন, যিনি ইমেল সিস্টেমের আবিষ্কারক বা ইমেল তৈরি করেছেন, যা আজকে আমরা এক জায়গা থেকে এক জায়গায় চিঠি প্রেরণ করে থাকি, যেমন যেটা এক সেকেন্ড এবং খুব কম সময়ের মধ্যে চলে যায় সেটাকে কি বলে, সেটা ইমেল সিস্টেম, ওটা ইলেকট্রনিক্স মেইল। আবার আরো কিছু কিছু ব্যক্তিবর্গের নাম জানা তোমাদের একান্ত প্রয়োজন, সেটা হচ্ছে স্টিভ জবস, যিনি অ্যাপল কম্পিউটারের জনক আবিষ্কারক, বিল গেটস, যিনি মাইক্রোসফট চেয়ারম্যান। অর্থাৎ সারা বিশ্বে আজকে আমরা যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করি, সেই অপারেটিং সিস্টেমের জনক বা আবিষ্কারক বিল গেটস। তারপর হচ্ছে টিম বার্নার্ড স্মিথ, যিনি আমাদের জায়গা ডাব্লিউডাব্লিউ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বলা হয়ে থাকে। তারপর মার্ক জাকারবার্গ, যাকে সামাজিক ওয়েবসাইট ফেসবুকের জনক বলা হয়ে থাকে। তো এসব ব্যক্তিবর্গের কথা না বললেই নয়, এসব ব্যক্তিবর্গ এই যারা আধুনিক কম্পিউটারের আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত। তারপর তোমরা আরেকটি কথা জেনে থাকবে, বাংলাদেশের প্রথম উপগ্রহ স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছে। সেটা কত সালে? 12 মে 2018 সালে উৎক্ষেপণ করেছে। তারপর আমি তোমাদেরকে আরেকটি যে ই-লার্নিং এর কথা বলছি, গভর্নমেন্ট ই-কমার্স। তখন আরেকটা তোমাদেরকে বলি, একটা জরিপে বাংলাদেশে প্রায় 70 কোটি মোবাইল গ্রাহক রয়েছে। বাংলাদেশে প্রায় 10 কোটি ইন্টারনেট ব্যবহারকারী আছে, এবং বাংলাদেশের আইসিটি প্রশিক্ষিত জনগণের সংখ্যা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এটা আশা করি যে আমাদের দেশে ভবিষ্যতে আইসিটি এরিয়া আস্তে আস্তে। তো এখন আসো আমি তোমাদেরকে এখন শেয়ার স্ক্রিনের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাস দেব, তোমরা একটু লক্ষ্য করো। কিছুক্ষণ আগে তোমাদেরকে যে আমি ক্লাসগুলো নিয়েছিলাম সেটা আমি আবার মাল্টিমিডিয়া থেকে ই অর্থ ইলেকট্রনিক সার্ভিস, তার অর্থ হচ্ছে সেবা। ইলেকট্রনিক্স পদ্ধতিতে সেবা প্রদানের ব্যাপারটিকে ই সার্ভিস বলা হয় থাকে। বাংলাদেশে অনেক সরকারি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। তো ই গভর্নেন্সের কথা আমি কিছুক্ষণ আগে তোমাদের আলোচনা করেছিলাম। ই গভর্নেন্স মানুষের দোরগোড়ায় চলে গেছে। দেখো এখানে লেভেল দেখিয়েছে, ভলিউম 1 যেমন, ভলিউম 2, ভলিউম 3, ক্যাপিটাল। এটা রাজধানী থেকে সেটা একদম ইউনিয়ন পর্যায়ে চলে গেছে, রাজধানী থেকে সেটা একদম ইউনিয়ন পর্যায়ে চলে গেছে। শুধুমাত্র এই ই গভর্নেন্স এই ইলেকট্রনিক্স ইন্টারনেটের কারণে এটা কিন্তু এটা মানুষের গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে, ভিলেজ, তারপরে গ্রাম, ইউনিয়ন, ডিস্ট্রিক্ট, ডিভিশন পর্যন্ত চলে গেছে। কিসের কারণে?
দেশের শাসন ব্যবস্থা ও প্রক্রিয়ার ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগ হচ্ছে ই গভর্নমেন্ট। দেশের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে আধুনিক এবং যুগোপযোগী করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ই গভর্নমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ই কমার্স নিয়ে আসো। ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক্স পদ্ধতির মাধ্যমে বাণিজ্য করা। যে কোনো পণ্য সেবা বাণিজ্যের প্রাথমিক দাম হচ্ছে বিক্রেতার কাছে থাকা পণ্য বিক্রি করা, ক্রেতার কর্তৃক বিনিময় মূল্য পরিশোধ করা এবং ক্রেতার সাথে বিক্রেতার সরাসরি যোগাযোগ। কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই যুগে বিক্রেতা তার পণ্য ছবি, ভিডিও ইত্যাদি ইন্টারনেটে দিয়ে তার দোকান প্রতিষ্ঠান খুলতে বসতে পারে। এই কাজের জন্য দরকারও একটি ওয়েবসাইট, যে কোনো ক্রেতা অনলাইনে মাধ্যমে পণ্য চয়েস করতে পারে, কেনাবেচা করতে পারে, ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারে। ঘরে বসে কিন্তু তুমি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মূল্য পরিশোধ করা থেকে শুরু করে সবকিছু কিন্তু তুমি তোমার স্থানে বসে করতে পারো। ই সার্ভিসের একটা নমুনা তোমরা দেখতে পাচ্ছ, একটা ছবি। ই সার্ভিস অর্থাৎ ইলেকট্রনিক সার্ভিসের মধ্যে কি সেবাগুলো দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। একক কাজটা তোমাদেরকে বাড়ির কাজ দেবো যে কয়েকটি সার্ভিসের নাম বলো। তারপরে তোমরা সামাজিক ওয়েবসাইট যোগাযোগ দেখো, সামাজিক ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতেছে ফোনের মাধ্যমে, বিভিন্ন চ্যাটিংস এর মাধ্যমে, মোবাইল অ্যাপসের মাধ্যমে, তারপরে হচ্ছে ফেসবুকের মাধ্যমে, স্কাইপের মাধ্যমে, জুমের মাধ্যমে। এই যে আমরা এখন তোমাদের সাথে যে যোগাযোগ করতেছি এটা কিন্তু একটা সামাজিক ওয়েবসাইটের মাধ্যমে। তাহলে দেখো ইলেকট্রনিক্স মানি ট্রান্সফার, ইউনিয়ন সেবা, তথ্য কেন্দ্র ইত্যাদির মাধ্যমে কিন্তু এই সেবা 21 শতকের তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রয়োজনীয়তা আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। কি কি প্রয়োজনীয়তা আছে। তারপর দেখো স্কুলে তথ্য যোগাযোগ প্রযুক্তির পাঠ এখন পড়াচ্ছে, আগে যেটা সিলেবাস সংশোধন হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স পড়ানো হচ্ছে। কেমন তুমি যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে তুমি কম্পিউটার সায়েন্সের উপরে কি করতে পারবে, ডিগ্রিও নিতে পারবে। এবার বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে আইসিটি ব্যাপক ব্যবহার হচ্ছে, বিশেষ করে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন, পাবলিক পরীক্ষার ফলাফল জানা, সবকিছুর ক্ষেত্রে কিন্তু আজকে এই ডিজিটাল পদ্ধতির ব্যবহার করা হচ্ছে। কোন ক্ষেত্রে নেই আমাকে বলবে যে কোন ক্ষেত্রে নেই, সব ক্ষেত্রে কিন্তু এটার ব্যবহার আজকে পরিলক্ষিত হচ্ছে। আবার আমরা যে কিছুগুলো শিখলাম সেটা হচ্ছে কর্মক্ষেত্রে আইসিটি ব্যবহার, ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে এই বিষয়গুলো তোমরা একটু খাতা নোট করবে। দলীয় কাজ তো পদক্ষেপ তোমরা এই গুরুত্বগুলো দেখে নিয়ে আসবে। আমরা স্কুলের স্বাভাবিক কার্যক্রম আমরা এগুলো দেখব। মূল্যায়ন ডিজিটাল বাংলাদেশের উপকারকে, ডিজিটাল বাংলাদেশের বেকার সমস্যা সমাধান, সমস্যা দূরীকরণের সম্ভাবনা কি কি, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে করণীয়। এই মূল্যায়ন প্রশ্নটি তোমরা করবে। বাড়ির কাজটা তোমরা লিখে নাও। বাংলাদেশে বেকার সমস্যা দূর করতে তথ্য যোগাযোগ প্রযুক্তির কি কি সম্ভাবনা সৃষ্টি করেছে। তো আমি একটা ক্লাস নিলাম, আমি আরেকটা ক্লাস তোমাদের সামনে নিব। তো যদি শেষ হয়ে যায় আরেকটা ক্লাস তোমাদের সামনে নিব। একটু লক্ষ্য করো, যেহেতু সময় আছে। শিক্ষার্থীরা আমি আরেকটা ক্লাস স্ক্রিনের মাধ্যমে দিব। কিছু বহু নির্বাচনী প্রশ্ন, যেহেতু আমাদের বহু নির্বাচনী একটা রাখবে, আসো সেটাও বেশি না। এটার মধ্যে কোনটি আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারের সমূহের সংযোগ বিকশিত হচ্ছে, সেটি হচ্ছে আরপানেট। এটি আবিষ্কারের কারণে আজকে কম্পিউটার তথ্য বিকশিত হয়েছে। আরপানেট বুঝছো? তাহলে এটি তোমরা খাতা নোট করে রাখো, লিখে রাখো। বর্তমান দেশের সকল জমির রেকর্ড ও নথি সংগ্রহ করা যায় কিসের মাধ্যমে? ই পর্সার মাধ্যমে। ই পর্সা
তোমাদের কম্পিউটারে কিন্তু আজকে রিসোর্সের মাধ্যমে কিন্তু সকল রেকর্ড খতিয়ান জরিপ সংগ্রহ করা যায়। এবার আমি কিন্তু ডস অপারেটিং সিস্টেমের প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ডস অপারেটিং সিস্টেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট, আমি উৎস দিয়েছি, আমরা একটু দেখি না, তাহলে তোমাদের কাছে কি লাগবে, ভালো লাগবে। তারপরে এটা তো তোমাদেরকে দেখালাম। নেক্সট, একজন লোক কিভাবে বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসকের পরামর্শ পেতে পারে? টেলিমেডিসিন, এটা টেলিমেডিসিনের মাধ্যমে হতে পারে। স্বল্প খরচে এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতিকে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, ইএমপিএস এর মাধ্যমে আমরা স্বল্প খরচে এবং দ্রুততম সময়ের মধ্যে টাকা পাঠাতে পারি। সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি। কম্পিউটারের প্রথম প্রোগ্রামের ধারণা কে প্রবর্তন করে? চার্লস ব্যাবেজ, এডা লাভলেস, জেমস ক্লার্ক, বিল গেটস। সেটা হচ্ছে এডা লাভলেস। তারপরে ফেসবুক আবিষ্কার করেন তোমরা জানো, সবাই জানো, মার্ক জুকারবার্গ। তারপরে ইন্টারনেটের পণ্য কেনাবেচা পদ্ধতির নাম কি বলে? আমরা জানি এটা হলো ই-কমার্স, তার বলতে হবে না। মনি টেলিভিশন কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখে, এক্ষেত্রে মনি কিভাবে শিক্ষা অর্জন করে? ভার্চুয়াল ক্লাব, ই লার্নিং, ই ক্লাস, ই টপিক, ই লার্নিং এর মাধ্যমে। তোমাদেরকে আজকে পাঠ সম্পর্কিত আমি এই বহুদিন বছরের প্রশ্ন রেডি করে নিয়ে আসছি, সেগুলি তোমাদেরকে দেখাচ্ছি। মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? সেটা হচ্ছে তোমাদের মনে থাকবে, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল কত সালে? 1971 সালে। তো মাইক্রোসফট কিন্তু 1971 সালে আবিষ্কৃত হয়েছে, এটা মনে রাখলে হবে। তারপর হচ্ছে এসটিটিপি কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপারটেক্সট ট্রানজিট প্রোটোকল, হাইপারটেক্সট টাইপ প্রোগ্রাম, হাইপারথ্রড মার্কআপ প্রোটোকল। সেটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে ইন্টারনেটের ব্যবহারকারী তার তথ্য আদান প্রদান করার জন্য যে মাধ্যম ব্যবহার করে থাকে তাকে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বলে। তো বাংলাদেশের ডাক বিভাগে এমটিএস এর মাধ্যমে 1 মিনিটে টাকা পাঠানো যায়। 40,000, 50,000, তারপরে 70,000। সঠিক উত্তর হচ্ছে 50,000। এটা কিন্তু আমি তোমরা আবার মনে করি না যে তোমাদের ক্লাসটা আরো ইফেক্টিভ ভাবে দেখানোর জন্য আমি কিন্তু উত্তর সহ দিয়ে দিয়েছি, কেমন? তাহলে তোমরা কিন্তু বলো না 50,000। অনলাইনে পণ্য মূল্য পরিশোধ করা যায় স্কুলে বলেছি ডেবিট কার্ডের মাধ্যমে, আইডি কার্ড, ক্রেডিট কার্ড। এখানে কিন্তু ওয়ান এবং দুটোই সঠিক, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড, কেমন? আমি লিখে দিয়েছি উত্তর সঠিক উত্তর সহ। তাহলে ডিজিটাল বাংলাদেশের বিকল্প বাস্তবায়নের জন্য সরকার যে বিষয়গুলি গুরুত্ব দিয়েছে, যে সুনির্দিষ্ট 4টি বিষয় গুরুত্ব দিয়েছে: স্বাস্থ্যসেবা, মানব সম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা। মানব সম্পদ উন্নয়ন এবং জনগণের সম্পৃক্ততা, এখানে দুটো বিষয় আছে, আর দুটো বিষয় তোমরা শিখে নিবে, কেমন? তারপর হচ্ছে উদ্যোক্তা পড়ো। এখানে একটা আমি উদ্যোগ দিয়েছি। করিম সাহেব একজন দক্ষ আধুনিক ব্যবসায়ী, তিনি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে পণ্য কেনা বেচা করে। এখন আসো, করিম সাহেব এর ব্যবহৃত আধুনিক প্রযুক্তিটির নাম কি? ই কমার্স, ইমেল, ই বিজনেস, ই ফুসি। সঠিক উত্তর ই কমার্স। ভেরি গুড, তোমরা পেরেছো। আমি কিন্তু বলিনি, আমি শুধু জাস্ট দেখিয়েছি, তোমরা বলতে পারতেছো। অনলাইনে কেনা বেচার মাধ্যম কি? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আইডি কার্ড। সঠিক উত্তরটা তোমরা বলতে পারবে আশা করি, এটা আগেও দেওয়া আছে। ক ও খ। আধুনিক কম্পিউটারের জনক, এখানে আমি সাইটটা দিয়েছি, তোমরা বলতে বলো কি? চার্লস ব্যাবেজ। সঠিক উত্তর তোমরা বলেছো। চার্লস ব্যাবেজ ছিলেন প্রকৌশলী গণিত, একসাথে দুটোই ছিলেন, প্রকৌশলী এবং গণিতবিদ। আমরা কিন্তু একটাই করতে পারি না, আবার দুটো, আমাদের একটাই ইয়ে করতে খবর হয়ে যাচ্ছে। কিন্তু চার্লস ব্যাবেজ উনি দুটি পেশাদার ছিলেন, গণিতবিদ এবং প্রকৌশলী। তারপরে হচ্ছে তড়িৎচুম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কি? সেটা তোমরা জানো,
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। এখানে সঠিক উত্তর আমি কিন্তু দিনে ভুল দিয়েছি। জগৎসঙ্গ বসুন্ধ সরিত কি বলে ধারণা। আপারনেট কোন প্রোটোকলে ব্যবহার করা হয়? ইন্টারনেট। আমরা জানি দিয়ে দিয়েছি ইন্টারনেট। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাস এখানে শেষ করতে হবে, কারণ সময় শেষ। তো আমি যে ক্লাসটা দিয়েছি তোমরা একটু ভালোভাবে দেখবে, তাহলে এখানে কিন্তু অনেক কিছু তোমরা পেয়ে যাবে। তবে প্রতিদিন তোমরা ক্লাসগুলি ভালোভাবে লক্ষ্য করো, এবং তাহলে কিন্তু এখানে অনেক কিছু পাবে। আগামী ক্লাসে কিন্তু আমি এই আরেকটি নতুন ক্লাস দেবো। আশা করি তোমরা ক্লাসটা আয়ত্ত করবে এবং তোমাদের বইটা রিভিশন দিবে, এবং যে কাজগুলি দিয়েছি এগুলি তোমরা নোট করে রাখবে। আর যে পড়াগুলি আমি এখানে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমরা শিখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।